হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 9-এর একটি ভিডিও নিয়ে আজকে এসেছি এবং এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা ক্লাস 9-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা এর আগে পর্যন্ত সালোক সংশ্লেষ নিয়ে আলোচনা করেছিলাম। আশা রাখছি তোমরা সেই ভিডিও দেখেছো। তো অনেক লেটে ভিডিও আপলোড করছি কারণ তোমরা দেখছো না, সেই জন্য অনেক লেটে ভিডিও আপলোড করছি। খুব একটা ইচ্ছা জাগছে না কারণ তোমাদের দেখার প্রবণতা অনেক কম। ক্লাস 9-এর স্টুডেন্টদের দেখার প্রবণতা অনেক কম মনে হচ্ছে, সেই জন্য আমার বানাতেও ইচ্ছা হচ্ছে না। তো যথারীতি বানাতে গেলে একটু বেশি বেশি করে দেখতে হবে। তো চলো আমরা আজকে যেটা পড়বো সেটা বুঝতেই পারছো, এখানে লিখেছি যে কন্ডাকশন অফ ওয়াটার, নিউট্রিয়েন্টস, ফুড অ্যান্ড গ্যাস, মানে বা মুভমেন্টও বলতে পারো। মানে উদ্ভিদে, অবশ্যই উদ্ভিদে, প্ল্যান্ট বডিতে বিভিন্ন খাদ্যবস্তু থেকে আরম্ভ করে জল, খনিজ লবণ এবং গ্যাস কীভাবে পরিবাহিত হয় সেই নিয়ে আলোচনা করতে হবে। এখন দেখো আমাদের বডিতে কিভাবে পরিবাহিত হয় সেই নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু এখন উদ্ভিদ দেহের আলোচনাটা কিন্তু অনেক বেশি গুরুত্ব পায়। তার কারণ উদ্ভিদ দেহের মেকানিজমগুলো অনেকটা আলাদা। যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য গ্রহণ করার মতো বা জল গ্রহণ করার মতো কোনো অপশান নেই, হাত পাতো নেই, মানে হাত তো নেই যে মুখ দিয়ে খেয়ে নেবে, এরকম তো নেই অপশান। সুতরাং তাদের যে মেকানিজম সেটা অবশ্যই আলাদা এবং সেক্ষেত্রে পার্টিকুলার কিছু ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে সম্পন্ন হয় এই ধরনের পরিবহন। তো এই যে বিভিন্ন বস্তু কিভাবে পরিবাহিত হচ্ছে সেটা বুঝতে গেলে আমাদের আগে যেটা বুঝতে হবে সেটা হলো ব্যাপন এবং অভিস্রবণ এবং শোষণ। এই সমস্ত ব্যাপারে একটা জেনারেল কনসেপ্ট থাকতে হবে, কারণ যে কোনো জিনিস যখন পরিবাহিত হচ্ছে তখন এই পদ্ধতিগুলোর মাধ্যমে পরিবাহিত হচ্ছে। তার মানে আগে যদি আমরা ব্যাপন, অভিস্রবণ বা সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ এই সম্পর্কে সঠিক ধারণা না রাখি তাহলে কখনোই আমাদের ক্ষেত্রে মুভমেন্ট বা কন্ডাকশন বোঝা সম্ভব নয় উদ্ভিদের ক্ষেত্রে। তো ক্লাস 8-এ তোমরা পড়েছো ব্যাপন, অভিস্রবণ, মানে ডিফিউশন বা অসমোসিস, এই দুটি ঘটনা তোমরা ক্লাস 8-এ পড়েছো। তো তার উপর বেস করেই আমরা শুরু করব। একটু ধরে রাখবো যে এই সম্পর্কে একটু জ্ঞান তোমাদের আছে, তাও আমি একটু আলোচনা করব। প্রথমেই দেখো আমরা ডিফিউশন বা ব্যাপন নিয়ে একটু কথা বলবো। ডিফিউশন বা ব্যাপন ব্যাপারটা কি? সেটা হলো যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখি। একটু উদাহরণ দিলে আমরা ভালো বুঝতে পারবো। ধরো কোনো একটি ঘরের মধ্যে, ঘরের একটি প্রান্তে যখন আমরা একটি ধূপ জ্বালাই তখন সেই ধূপের গন্ধ আমরা ঘরের অন্য প্রান্তে, বা যদি খুব সুগন্ধি ধূপ হয় তাহলে পাশের ঘরে পর্যন্ত সেই ধূপের গন্ধ আমরা পাই। আমরা যখন বডি স্প্রে বা পারফিউম ইউজ করি তখন একজন তার বডিতে মারলেও পারফিউমটা অন্যজন বা গোটা ঘরে কিন্তু সেই গন্ধ পায়, অনুভূতি পায়। আমরা যখন বালতির জলে ধরো উজালা বা এই ধরনের কোনো কিছু দিই, পরিষ্কার ট্রান্সপারেন্ট যদি প্লাস্টিকের বালতি হয় এবং সেই বালতির মধ্যে যদি এক ফোঁটা আমরা কোনো রং দিই, তা দেখি খুব আস্তে আস্তে হলেও একটি নির্দিষ্ট টাইম পর কীভাবে গুলে যাচ্ছে গোটা বালতি জুড়ে। তাহলে এই ধরনের বহু ঘটনা আমরা দেখি, যেগুলো সবই ব্যাপনের উদাহরণ। আরও প্রচুর আছে। ন্যাপথলিন আমরা বাক্সে টাক্সে বা আলমারিতে বিভিন্ন জায়গায় রেখে দিই, দেখি কিছুদিন পর, 1 মাস 2 মাস পর আস্তে আস্তে ছোটো হতে আর নেই। কর্পূর আমরা জানি এমনি বাতাসের মধ্যে রাখলে আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই একদমই নেই। তাহলে এই যে ঘটনাগুলো যার জন্য হয়, যে ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে হয়, তাকে বলি আমরা ব্যাপন। ব্যাপনে হয়টা কি? সেটা হলো যদি আমরা ধরে নিই যে কোনো একটি ঘনত্বযুক্ত, আমরা প্রথমে একটি নির্দিষ্ট পার্টিকুলার একটা উদাহরণ দিয়ে আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই যে ধূপের গন্ধ কীভাবে ঘরে ছড়াচ্ছে, এটা যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ধরো এটাই যদি ঘর হয়, গোটা বোর্ডটা আমরা ধরে নিলাম একটি ঘর। তো ঘরের একটি প্রান্তে ধূপ জ্বালানো হয়েছে। এখন ধূপ জ্বালানোর আগে পর্যন্ত গোটা ঘরেই বায়ু ছিল, একই রকমের বায়ু ছিল গোটা ঘরে। এখন যে জায়গাতে ধূপটা জ্বালানো হলো, যে ঘরের যে জায়গাতে ধূপটা জ্বালানো হলো সেই জায়গাটায় এক্সট্রা কিছু গ্যাস অ্যাড হচ্ছে। যেহেতু ধূপটা পুড়ছে আমরা ধরেই নেব এক্সট্রা কিছু গ্যাস এখানে অ্যাড হচ্ছে। তার মানে বাকি গোটা ঘরের যদি বায়ুর ঘনত্ব এরকম ছিল, আমরা ফাঁকা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি যে ঘনত্ব কম আছে, আর এখানে ধূপ জ্বলার জন্য ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, এটা নিশ্চয়ই আমরা বোঝাতে পারছি যে ব্যাপারটা কী হচ্ছে। তাহলে গোটা ঘরের ঘটনাটা এরকম, গোটা ঘরের যে বায়ু আছে সেই বায়ুতে যে ঘনত্ব
বায়ুর ঘনত্ব এরকম রয়েছে, কিন্তু যেখানে ধূপ জ্বালানো হলো সেই জায়গাকার বায়ুর ঘনত্ব বেড়ে গেল। কি হবে আস্তে আস্তে? সেটা হলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বর দিকে পদার্থের অণু চলে যাবে। এই যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণু, সেই পদার্থের অণু যাচ্ছে, এই ঘটনাটিকে বলা হবে ব্যাপন। আমরা যদি বালতির জলে উজালার কথা বলছিলাম, বালতির জলে কোনো একটি রঙের কথা বলছিলাম, পার্টিকুলার ব্যাপারটা একই হয়। সেটা হলো জলের এমনি যদি আমি মিনারেলস দিই ভাবি, জলের ঘনত্ব যদি এইভাবে হয়, আমরা একটা রং যখন দিলাম তখন রংটার এরকম খুব ডিপ, মানে ডেনসিটি বা ঘনত্ব অনেক বেশি আছে। তার মানে তখন এই পার্টিকুলার রঙের যে অণু সেগুলো গোটা জলের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আমরা কিছুক্ষণ পর দেখব, 1 ঘন্টা পর দেখব যে গোটা বালতিটাই একটা সব রঙটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। মানে যেটুকু রং দেওয়া হয়েছে মোটামুটি গোটা জলটার মধ্যে কেউ হাত দিয়ে গোলেনি, কিন্তু গুলে গেছে আস্তে আস্তে, ব্যাপারটা মিক্সড আপ হয়ে গেছে। কেউ গোলেনি, এমনিই গুলে গেছে। প্রসেসের নাম ডিফিউশন বা ব্যাপন। আশা রাখছি আমরা বুঝতে পারছি একটু একটু করে। এই যে ব্যাপন প্রক্রিয়া আমরা আরও উদাহরণ দেখেছি এরকম, যে ধরো মা শরবত বানাচ্ছে, 1 গ্লাস জল প্রথম 1 চামচ চিনি দিয়ে গুললো, খুব সহজে চিনিটা গুলে গেল, বেশ কয়েকবার এরকম করে চামচে করে নাড়ার পরই গুলে গেল। এরপর 2nd চামচ চিনিটা অ্যাড করছে, একটু দেরি হলো, প্রথমবার যতটা তাড়াতাড়ি হয়েছিল তত তাড়াতাড়ি গুললো না। 3য়-বার 1 চামচ চিনি দিচ্ছে, আরও একটু দেরি হলো। 4র্থ-বার আর 1 চামচ চিনি দিচ্ছে, আর একটু দেরি হলো। একটা টাইম পর আর গুলবেই না। তো এই ব্যাপারটা আমরা গুলছি, সেখানে কিন্তু আমরা একটা প্রেশার দিয়ে সেটা গুলে দিচ্ছি, তবু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু গোটাটা ডিস্ট্রিবিউট হচ্ছে। এবং পরের দিকে গুলছে না, তার কারণ জলের ঘনত্ব এত বেড়ে যাচ্ছে যেখানে চিনির যে ঘনত্ব, মানে চিনির দানার যখন গুলছে যে ঘনত্ব, সেখান থেকে জলে যাওয়ার মতো আর সেরকম এক্সট্রা এনার্জি কিছু পাচ্ছে না, মানে যেতে পারছে না, সেই জন্য গুলতেও অনেক দেরি হচ্ছে বা গুলতেই চাইছে না। ঠিক যেমন এখানে দেখলাম 1 ফোঁটা দিলাম, খুব সহজে গুলে গেল, এরপরে যখন ফোঁটা বাড়াবো আস্তে আস্তে তখন কিন্তু গুলতে একটু দেরি হবে। যাই হোক, আমরা বেশি ডিপে যাব না, ক্লাস 9-এর মতো ওপর বেস করেই আমরা রাখার চেষ্টা করব। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে কম ঘনত্ব থেকে ব্যাপন অভিস্রবণের মধ্যে পুরোটাই ডিফারেন্স রয়েছে। ব্যাপনে হলো যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বর দিকে পদার্থের অণু, সেই পদার্থের অণু কিন্তু ছড়িয়ে পড়বে, এটাকে বলা হচ্ছে ব্যাপন। এবার এই যে ব্যাপন প্রসেসটা বিভিন্ন জিনিসের মধ্যে হয়, যেমন তরলে তরলে হয়, তরলে কঠিনে হয়, কঠিনে গ্যাসে হয়, গ্যাসে গ্যাসে হয়, এই সমস্ত রকম হয়। মানে এটা যেমন দেখছিলাম আমরা গ্যাসে গ্যাসে, দুটো গ্যাসের মধ্যে, এটাও একটা গ্যাস, এটাও একটা গ্যাস, তাহলে বেশি ঘনত্বের গ্যাস থেকে কম ঘনত্বের গ্যাসের দিকে পদার্থের অণু ছড়িয়ে গেল। কর্পূর যখন রাখলাম দেখলাম কঠিন পদার্থের সঙ্গে বায়ুতে, মানে কঠিন পদার্থের সঙ্গে গ্যাসে, কর্পূর কঠিন পদার্থ, উবে যাচ্ছে গ্যাস। আবার যখন চিনি গুলছি জলে, তখন কঠিনের সঙ্গে তরলে। তার মানে কি এরকম বিভিন্ন ধরনের উদাহরণ পরীক্ষার ক্ষেত্রেও আসে, যে এই যে কোন পদার্থের সঙ্গে কোন পদার্থের ব্যাপন প্রক্রিয়া হচ্ছে তার উদাহরণ হিসাবে আমরা কিন্তু এই উদাহরণগুলোকে আমরা পড়তে পারি। এরপর ডিফিউশনকে বুঝে নিয়ে আশা করি আমরা বুঝতে পেরেছি যে ডিফিউশনের ব্যাপারটা কী, মোটামুটি একটা আইডিয়া এসছে। এখন কেন ডিফিউশনটা পড়তে হবে, তার কারণ হলো গাছ যে বিভিন্ন এই যে কন্ডাকশনের মেথডগুলো চালায়, তাতে কিন্তু এই ব্যাপন প্রক্রিয়া ব্যাপক গুরুত্ব রয়েছে। কারণ আমরা মানে জাস্ট আগের ভিডিওতে দেখছিলাম বাষ্পমোচন নিয়ে একটা আলোচনা করছিলাম, আর সেই বাষ্পমোচনের আলোচনায় দেখছিলাম যে বাতাস থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গাছের মধ্যে প্রবেশ করছে, পাতার থ্রু দিয়ে, স্টোমাটার থ্রু দিয়ে, পত্ররন্ধ্রের থ্রু দিয়ে প্রবেশ করছে। সেই প্রবেশ করার জন্য কিন্তু এই ঘনত্বের ব্যাপার আছে। আবার মূল যখন মাটি থেকে মাটির কৈশিক জল যখন শোষণ করে, তখন সেই শোষণ প্রক্রিয়াও সেমই জিনিস হয়, সেটা হলো ব্যাপন প্রক্রিয়া। হ্যাঁ, তবে সক্রিয় শোষণও হতে পারে, তবে এগুলো সব নিষ্ক্রিয় শোষণের পর্যায়ে পড়বে। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বাইরের জল ভিতরে, দেহের ভিতরে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে সেগুলো তো আমরা ইন ডিটেলস দেখব এই চ্যাপ্টারের মধ্যে। নেক্সট আমরা যেটা নিয়ে বলছিলাম যে একটু আলোচনা করব, সেটা হলো অসমোসিস, যার বাংলা হলো অভিস্রবণ। খুব ভালো করে বুঝতে হবে, অসমোসিস তো অনেক ভীষণই ইম্পর্ট্যান্ট জিনিস। এবার অসমোসিস বোঝার আগে আমাদের আরও কিছু জিনিস বুঝতে হবে। সেটা কি? সেটা হলো মেমব্রেন। বিভিন্ন ধরনের পর্দা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। মেমব্রেন, ডিফারেন্ট টাইপসের মেমব্রেন রয়েছে। কীরকম মেমব্রেন? সেটা হলো
যে একটা মেমব্রেন রয়েছে যেটা ইমপারমিয়েবল। আমি বাংলাগুলো সবই বলে দিচ্ছি লেখার সুবিধার জন্য, আমরা তাড়াতাড়ি করার জন্য। ইমপারমিয়েবল, অভেদ্য, মানে এখানে কোনো কিছুই প্রবেশ করে না। পর্দা, এমন পর্দা যেখানে কোনো কিছুই প্রবেশ করে না। যেমন ফুটবল, আমরা যখন ফুটবল খেলছি বর্ষাকালে বাইরে প্রচুর জল, আর সেই জলের মধ্যে ফুটবলটাকে এতগুলো ছেলে মিলে এতবার লাথি মারলো, এত লাথ খেয়ে খেয়েও কিন্তু ভিতরে জল প্রবেশ করেনি, বা ভিতর থেকে বায়ু বাইরে আসেনি, যদি না লিক করে যায়। মানে অভেদ্য, কোনো কিছুই সেখানে প্রবেশ করে না, কোনো কিছু বেরিয়ে আসে না। আবার ঠিক উল্টো একটা দেখছি, সেটা হলো পারমিয়েবল। পারমিয়েবল কীরকম? ভেদ্য, সবই এলাও। যেমন উদ্ভিদের কোষ প্রাচীর, আমরা উদ্ভিদের কোষ প্রাচীর পড়েছিলাম, কোষ প্রাচীর, কোষ পর্দা পড়েছিলাম না, একটা কোষের ক্ষেত্রে থাকে। তো উদ্ভিদের যে কোষ প্রাচীর অল এলাও, সব কিছুই এলাও। হ্যাঁ, তবে তো আমি যদি বলি এখনই আমি বাইক নিয়ে ঢুকে যাবো, সে কী হবে? মানে তার যা ছিদ্রপথ রয়েছে তার থেকে ছোট যদি কিছু হয় তো তার ক্ষেত্রে সে অ্যালাউ করবে। আর কি আর করবো আমরা? সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা মানে এখানে যে পর্দাটাকে ব্যবহার করা হচ্ছে সেটা কিছু কিছু জিনিস পাস করতে পারে, কিছু কিছু জিনিস আটকে যায়। কীরকম? সেটা হলো যদি এটা পর্দাটা হয়, তাহলে পর্দার মাঝে যদি এরকম গ্যাপ থাকে, তাহলে এখানে ব্যাপারটা কি হয় যে এই যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের থেকে ছোট যারা তারা এখানে ইজিলি পার করে যায়, কিন্তু এই গ্যাপের থেকে যারা বড় তারা কিন্তু এখানে পেরোতে পারে না। এদেরকে বলা হয় সেমি পারমিয়েবল, অর্ধভেদ্য পর্দা। আরেকটা রয়েছে, সেটা হলো সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল, যাকে বলা হয় বাংলাতে পছন্দমাফিক ভেদ্য পর্দা। কীরকম? এ আবার এইরকমই, কিন্তু তার আবার পছন্দের উপর ডিপেন্ড করে। মানে এর থেকে ছোট হলেই যে প্রবেশ করে যাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এর থেকে ছোট হলেও প্রবেশ করবে না, এমনও অনেক সময় হবে। আশা করি বোঝা যাচ্ছে কি বলছি। তাহলে এর উদাহরণ হিসেবে আমরা দেখব ওই ডিম সেদ্ধ করলে সেদ্ধ ডিমের উপরে যে একটা আবরণ আছে না, ওই আবরণটা, মানে আমরা ক্যালসিয়াম কার্বনেটের যে খোসাটা ছাড়িয়ে দেওয়ার পর একটা পাতলা আবরণ আছে ডিমের উপরে, সেদ্ধ ডিমের উপরে, সেই আবরণটা। পার্চমেন্ট পেপার আছে, টিস্যু পেপার আছে, যারা সবই সেমি পারমিয়েবল মেমব্রেনের উদাহরণ। আর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনের উদাহরণ হলো কোষ পর্দা। যদিও আমরা ক্লাস 9-এর ক্ষেত্রে ধরে নেব কোষ পর্দা অ্যাজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন, আমরা ধরতে পারি, কোনো অসুবিধা নাই। আপার ক্লাস থেকে আমরা ধরবো না আর। ওকে, আশা করি এই পর্দার ব্যাপারগুলো বুঝতে পেরেছ। কেন পর্দা নিয়ে এত আলোচনা হচ্ছে? তার কারণ অসমোসিস, মানে আমরা যে ব্যাপন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, সেই ব্যাপন প্রক্রিয়ায় আমরা এইরকমই একটি পর্দার কথা বলবো। সেই জন্য পর্দাকে নিয়ে আগে আলোচনা করতে হলো। পর্দাটা কীরকম? আমরা এরকম কিছু জায়গায় ছিদ্র করে দেবো, আমরা পর্দার মাঝে কিছু জায়গায় ছিদ্র করে দেবো, এবং এই ছিদ্রের মধ্যে দিয়ে কী যাচ্ছে কী আসছে সেসব নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, ব্যাপন প্রক্রিয়া আমরা যখন দেখছিলাম তখন কঠিনে তরলে, তরলে তরলে, তরলে গ্যাসে, বিভিন্ন রকমের জিনিস নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু যখন আমরা অসমোসিসের কথা বলবো তখন কেবলমাত্র একটি কথা নিয়ে বলবো, সেটা হলো সলিউশন। সলিউশন নিয়ে কথা বলবো, মানে দ্রবণ। ঠিক আছে? তার মানে এই যদি আমরা একটু মুছে দিয়ে একটু চেষ্টা করি অন্যভাবে বোঝার, সেটা হলো যে কোনো রকমের দ্রবণের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি অসমোসিস বা অভিস্রবণের ব্যাপারটা হয়। তাহলে একটা ব্যাপার, পার্থক্য কী বলছি বুঝতে পেরেছি আশা করি, যে ব্যাপনের কথা যখন বলছি তখন কিন্তু বিভিন্ন জিনিসের মধ্যে কঠিনে তরলে, কঠিনে তরলে গ্যাসে, এইসব আমরা আলোচনা করছি। কিন্তু যখন অভিস্রবণের কথা বলছি তখন কিন্তু একটি মাত্র জিনিসে হবে, এবং সেটা তরল পদার্থ। তরল পদার্থের সঙ্গে তরল পদার্থের অভিস্রবণ হওয়া সম্ভব, অন্য জায়গায় অভিস্রবণ হওয়া সম্ভব নয়। এখন তরল মানেই আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো দ্রবণ। দ্রবণ নিয়ে কথা বলতে হবে, সলিউশন বা দ্রবণ। দ্রবণের দুটো জিনিস থাকে, একটা হলো দ্রাবক আর একটা হলো দ্রাবক। দুটো জিনিস থাকে। সলিউশন নিয়ে আগে বুঝে নিতে হবে। হ্যাঁ, সলিউশন, এটা সলিউশন, সলভেন্ট আর সলিউট, এরকম কথা বলা হয়। আমি ইচ্ছা করি বাংলাতে লিখলাম, কারণ বেশি জটিলতা বাড়িয়ে লাভ নেই ক্লাস 9-এর জন্য। তাহলে দ্রবণ, এবং এখানে লিখেছি দ্রাবক, এখানে লিখেছি দ্রাব।
তাহলে সলিউশনটা বোঝা যাক। সলিউশন হলো ধরো শরবত, মা চিনি দিয়ে নুন দিয়ে শরবত গুলেছে, তাহলে শরবতটা হলো দ্রবণ, যাতে গুলেছে সেটা হলো দ্রাবক, আর যা গুলেছে সে হলো দ্রাবক। মানে দ্রবণ হলো শরবতটা, দ্রাবক হলো জলটা, আর দ্রাবক হলো চিনি বা নুন। এটা যেন মাথার মধ্যে একদম ভালোভাবে ঢুকে যায়, কারণ এটা যদি না ঢোকে তাহলে গোলানো শুরু হয়ে গেল এখান থেকে, এরপরে কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে। ওকে, তাহলে এই রকমই বিভিন্ন দ্রবণ নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং তাতে যদি মাঝখানে পর্দা রাখা হয় তাহলে কী ঘটনা ঘটবে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো কি হবে, এরকম আমরা একটা আলোচনা করি, একটা উদাহরণ, একটা গল্পের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি। ধরো এখানে 2 চামচ 2 টিস্পুন চিনি দেওয়া হয়েছে, এমন একটি শরবত বানানো হয়েছে, আর এখানে 4 চামচ চিনি দেওয়া হয়েছে, এমন একটি শরবত বানানো হয়েছে। ওকে, তা 2 চামচ যদি হয় তার ঘনত্বটা আমরা এরকম করলাম, আর 4 চামচ যদি হয় তাহলে তার ঘনত্বটা অবশ্যই একটু বেশি করব, কারণ সেটা একটু বেশি মিষ্টি হবে, মানে বেশিই চিনি আছে, এটাই বোঝায়। তা 2 চামচ আর 4 চামচের পার্থক্য আমরা আশা করি বোর্ডে বুঝতে পারছি যে 2 চামচ আর 4 চামচের ঘনত্বের কী পার্থক্য হবে। এবার তার মাঝে কি রাখা হয়েছে, একটি অর্ধভেদ্য পর্দা, একটি অর্ধভেদ্য পর্দা। এবার যদি এটা ব্যাপন বলতাম তাহলে কি বলতাম, যে 2 চামচ চিনিযুক্ত একটি শরবতের সঙ্গে যদি 4 চামচ চিনিযুক্ত একটি শরবত ঢেলে দেওয়া হয়, মানে একটা গ্লাসে 2 চামচ চিনিযুক্ত একটা শরবতগুলো আছে, একটাতে 4 চামচ যুক্ত দিয়ে ঢেলে দিলাম, ফেটে দিলাম, সব এক হয়ে যাবে, 3 চামচ চিনিযুক্ত শরবত হয়ে যাবে, 3 চামচ চিনিযুক্ত শরবত হয়ে যাবে মিলেমিশে। কিন্তু সেটা হতো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। আমরা বলছি এর মাঝে একটি পর্দা রেখে দিয়েছি, তাহলে কি হবে, তাহলেও ঘনত্বটা সমানই হবে, কিন্তু প্রসেসটা উল্টে যাবে, প্রসেসটা একটু অন্যরকম হয়ে যাবে। এখানে যদি বলতাম এই 2 চামচের সঙ্গে 4 চামচের চিনিযুক্ত দ্রবণ ঢেলে দিচ্ছি, তাহলে ব্যাপন প্রক্রিয়ায় ঠিক আস্তে আস্তে মিলেমিশে যেত, এবং অবশ্যই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যেত। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি বললাম যে এটা একটা গ্লাস, এর মধ্যে সাপোজ এর মধ্যে 4 চামচ যুক্ত, মানে 4 চামচ চিনি দিয়ে গোলা আছে এমন একটি শরবত রাখা আছে। এরপর আমরা আলাদা করে 2 চামচ চিনিযুক্ত একটা শরবত গুলেছিলাম অন্য একটা গ্লাসে, সেটা এখানে ঢেলে দিলাম, কোনো রকম নাড়াচাড়া করলাম না। কিছুক্ষণ পর দেখবো এই শরবতের মিষ্টতা ওই দুটোর মাঝামাঝি একটা জায়গায় আসবে, মানে 2 আর 4-এর মাঝামাঝি আসবে, মানে 3 আসবে গড় করলে। এটা যে পদ্ধতিতে হতো তার নাম ছিল ব্যাপন। কিন্তু এখানে যদি এরকম অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করে রাখা হয় তাহলে কি হবে, এখানে হচ্ছিল কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছিল, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণু যাচ্ছিল। আর এখানে কি হবে, এখানেও তাই হবে, যে বেশি ঘনত্ব থেকে, মানে এখানে কি হবে, এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। মানে তুমি ভাবলে হয়তো যে ব্যাপনের উল্টোটা, তো বোঝার কোনো ঝামেলাই নেই, কিন্তু এখানে পদার্থের অণু যাবে না, এখানে দ্রাবক অণু যাবে, জলের অণু যাবে। ভালো করে ডিফারেন্সটা বুঝতে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। যদি এটা ব্যাপন হতো প্রথমত অর্ধভেদ্য পর্দা থাকতো না। তাহলে যদি এরকম হতো 4 চামচ যুক্ত, আমি উপরটা অভিশ্রবণ দেখাচ্ছি, নিচেরটা ব্যাপন দেখাচ্ছি, ভালো করে বুঝে নেবে, ওপরটা অভিশ্রবণ, নিচেরটা ব্যাপন। তাহলে এরকম যদি হতো, দিয়ে মিশিয়ে দেওয়া হতো, অর্ধভেদ্য পর্দা নাই, মিশিয়ে দেওয়া হতো, তাহলে কী হতো, এই জায়গা থেকে অ্যারোটা আমরা এইদিকে দিতাম। কেন দিতাম, কারণ এটা ব্যাপন হচ্ছে, কোনো মাঝে অর্ধভেদ্য পর্দা নেই, সেই জন্য বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণু যাচ্ছে, চিনি যাচ্ছে, চিনি, জল না, চিনি যাচ্ছে, দিয়ে সমান হবে। আর অভিশ্রবণ হলো প্রথম ডিফারেন্স হলো, এখানে পর্দা ছিল না, এখানে পর্দা চলে এলো, এবং পর্দাটা অবশ্যই অর্ধভেদ্য পর্দা। আর ডিফারেন্স কী হলো, অ্যারোটাকে চেঞ্জ করে দিলাম। আর ডিফারেন্স কী হলো, অ্যারোর সাথে সাথে যে যাচ্ছে তার নাম জল, আর এখানে যে যাচ্ছিল তার নাম চিনি। ততক্ষণ প্রক্রিয়াটা চলার চেষ্টা করবে, চলবেই বলতে পারি না, চেষ্টা করবে যতক্ষণ না দুটোর ঘনত্ব সমান হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত দুটো দ্রবণের ঘনত্ব বা ডেনসিটি সমান হচ্ছে, একই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা কন্টিনিউ করার চেষ্টা করবে। তাহলে আমরা আশা করি ব্যাপন আর অভিশ্রবণের মধ্যে একটা মোটামুটি পার্থক্য বুঝতে পেরেছি। আমরা আরও বোঝার চেষ্টা করব আরও অন্যান্য সব উদাহরণের সাহায্যে।
আমরা এই যে অভিস্রবণ নিয়ে আলোচনা করছি, এখন অভিস্রবণের বিভিন্ন ধরনের আরও জিনিস আছে যেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এবং বাস্তব উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব এই অভিস্রবণের দুভাগে ভাগ করা যায়। একটিকে বলে অন্তঃঅভিস্রবণ, একটি হলো বহি অভিস্রবণ, মানে কোন দিকে জল যাবে তার আবার ব্যাপার স্যাপার আছে, অবশ্যই আছে, কারণ আমরা কম ঘনত্ব বেশি ঘনত্ব দেখছি, আবার জল যাচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে দিয়ে সমান হচ্ছে, তার মানে ব্যাপার তো আছেই। তো বিষয় হলো আমরা প্রথমে একটু উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা সবাই দেখেছি যে বাড়িতে যখন পায়েস হয় তখন মা কিশমিশ দেয় পায়েসের মধ্যে, এবং যখন মা দিচ্ছে তখন তো কিশমিশই দেয়, কিন্তু আমরা যখন খাচ্ছি তখন আঙুরের মতো খাই, মানে আঙুরের মতো ফুলে ওঠে একবারে। যে ঘটনার মাধ্যমে এটি হয় তার নাম অভিস্রবণ। যে ঘটনার মাধ্যমে এটি হয় তার নাম অভিস্রবণ। একটু ভালো করে বোঝার চেষ্টা করো কি হয়। সেটা হলো একটা পাত্রের মধ্যে পায়েস আছে, জলে ফুটছে কিনা আমার বোঝার দরকার নেই, তার কারণ কিশমিশটা যদি রাত্রেবেলায় জলেও ডুবিয়ে রাখা হতো তাহলে সকালবেলায় আঙুরই হতো, মানে আঙুরের মতো ফুলেই উঠতো। তো পায়েসেই দিতে হবে এমন ভাবার কোনো কারণ নেই, জলে দিলেও হবে। ওকে, তাহলে জলের মধ্যে আমরা ধরে নিলাম জলের মধ্যে, তো জলের মধ্যে আমরা এরকম কিশমিশ, জলের মধ্যে আমরা এরকম কিশমিশ দিয়ে রাখলাম। তো কি হচ্ছে ব্যাপারটা, যদি আমরা এটাকে একটা কিশমিশ ধরে নিই, তাহলে কিশমিশের মধ্যে যে দ্রবণটা আছে, যার জন্য আমরা মিষ্টি বা কোনো কোনো কিশমিশ টকও হয়, যার জন্যই যা আছে আর কি, যে জিনিসটা আছে তার ঘনত্ব কিন্তু অনেক বেশি আছে। আমি মিষ্টতাই ভাবছিলাম, অনেক বেশি ঘনত্বযুক্ত আছে। এরপর তাকে যখন জলের মধ্যে রাখছি, জলের মধ্যে তো প্রায় কিছু নেই ভেবে নিলাম আমরা, যদিও থাকে 2-4টে মিনারেলস এরকম কোথাও কোথাও আছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে, তাহলে কি হলো ব্যাপারটা হলো এই যে কিশমিশের যে বাইরের দিকের আবরণ, সেটাই হলো এখানকার মেমব্রেন। যে সেমি পারমিয়েবল মেমব্রেনের কথা বলছিলাম, অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করা আছে বলছিলাম, এখানে সেই অর্ধভেদ্য পর্দা হলো কিশমিশের ওই বাইরের দিকের ওই পর্দা, মানে যেটা কিশমিশের বাইরের দিকে আছে সেটাই হলো পর্দা। এখন কি হচ্ছে, ভিতরে আছে বেশি ঘনত্ব আর বাইরে আছে কম ঘনত্ব। তো আমরা একটু আগে তো তাই বললাম, ভিতরে যদি বেশি ঘনত্ব হয় আর বাইরে যদি কম ঘনত্ব হয়, তাহলে অবভিয়াসলি জল বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে। তার কারণ আমরা বলছিলাম যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে এবং যাবে দ্রাবক, জল যাবে। তাহলে এখানে কিশমিশের ভেতরে বেশি ঘনত্বযুক্ত দ্রবণই ছিল বলবো আমরা, অনেক মোটা কিন্তু দ্রবণই ছিল। বাইরে জল ছিল, প্লেন জল কিশমিশের ভেতরে প্রবেশ করছে, এবং কিশমিশটা জল শোষণ করার পর আস্তে আস্তে ফুলে আঙুরের মতো অবস্থা হচ্ছে। এবার তাতেও হয়তো কিশমিশের ভেতরে, হয়তো কেন, কিশমিশের ভেতরে যে ঘনত্ব সেই ঘনত্বটা বেশি আছে জলের থেকে, কিন্তু আর নিতে পারছে না। আমরা ওই জন্য বললাম যে সমান করার চেষ্টা করবে, বললাম বারবার 2-3বার বললাম সমান করার চেষ্টা করবে। সমান যে করতেই পারবে এমন গ্যারান্টি নাই, তার কারণ এখানেও সেই গ্যারান্টিটা দিতে পারলাম না যে সমান হলো না, সমান হয়নি। এখনও জলের যে ঘনত্ব তার থেকে কিশমিশের ভেতরে মানে আঙুরের মতো লাগছে, যেটা তার ঘনত্ব এখনও বেশি আছে, কারণ সেটা খেলে মিষ্টি লাগবে, জলটা খেলে অত মিষ্টি লাগবে না। জলটা খেলে মিষ্টিই লাগবে না, জল তো জলই আছে, জলে তো কিছু এসে অ্যাড হয়নি, জল তো জলই আছে। তার মানে এখানে পর্দাটার একটা ব্যাপার আছে, সেটা আমাদের ক্লাস 9-এ নিয়ে আলোচনা করার দরকার নেই। আমরা দেখলাম যে মোটামুটি ভিতর দিকে প্রবেশ করলো, এটা তো বুঝলাম আমরা যে জল ভিতর দিকে প্রবেশ করলো, সেই জন্য এর নাম দিচ্ছি আমরা এন্ড অসমোসিস, মানে অন্ত অভিস্রবণ। এন্ডো অসমোসিস যার মানে হলো অন্ত অভিস্রবণ, অন্ত মানে ভিতরে। ঠিক উল্টো প্রসেস আমরা একটি উল্টো প্রসেস দেখব, দিয়ে বাকি টাইম আমরা আরও কিছু নিয়ে আলোচনা করব। কীরকম, এবার ধরো ওই একই উদাহরণ আমরা উল্টে দিলাম, কি যে আঙুর, 2-4টে আঙুরকে নিয়ে এসে একটা ঘন চিনির দ্রবণে, খুব ঘন চিনির দ্রবণে বা নুনের দ্রবণে আমরা ডুবিয়ে দিলাম। মানে একটা জায়গায় নুন বা চিনি খুব ঘনভাবে গোলা আছে এবং সেই জায়গায় কয়েকটি আঙুর ফেলে দেওয়া হয়েছে। কয়েক ঘন্টা পর দেখব যে আঙুরটির অবস্থা কিশমিশের মতো। তার কারণ ঠিক উল্টো ঘটনা। তার কারণ আঙুরের মধ্যে যে জল ছিল, মানে যে দ্রবণ ছিল, তার যে ঘনত্ব তার থেকে বাইরে ঘনত্ব অনেক বেশি। যেহেতু আমরা বলেছি মোটা করে চিনি বা নুন গুলে রেখেছি, তাহলে ঘনত্ব বাইরে অনেক বেশি, সেই জন্য আঙুরের ভিতর থেকে জল বাইরে বেরিয়ে পালিয়ে এসছে, আর তার জন্য আঙুরের অবস্থাটা এখন
কিশমিশের মতো। কিশমিশ তৈরি করার পদ্ধতিটাও খানিকটা এরকমই আছে। তো এইভাবে আমরা কিন্তু দুটো উদাহরণের সাহায্যে এটা বুঝতে পারলাম। তাহলে এটা যেটা বুঝলাম সেটা বলার অপেক্ষা রাখে না, এক্স অসমোসিস, এক্সো অসমোসিস বা এক্সোসমোসিস মানে বহি অভিস্রবণ। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে রাখার বিষয় হিসেবে রয়েছে, এন্ডোসমোসিস এবং এসমোসমোসিস। এবার কিছু উদাহরণ আমরা খুব সহজে পাই, যেমন ধরো আমরা সমুদ্রের মধ্যে অনেকক্ষণ স্নান করছি, স্নান করছি, 2 ঘন্টা স্নান করার পর যখন উঠে এলাম দেখলাম আঙুলগুলো সব কেমন কুচকে গেছে। হ্যাঁ, হয়েছে যার জন্য সেটা হলো সমুদ্রে জলের ঘনত্ব অত্যন্ত বেশি, লবণাক্ততার পরিমাণ অত্যন্ত বেশি সমুদ্রের জলে। আমরা যখন স্নান করছি বা ডুবে আছি গলা অবধি, পুরোটা নয় মরে যাব, গলা অবধি ডুবে আছি, তখন আমাদের দেহের ভিতরে যে জল আছে, যে রক্ত আছে, যাই আছে, তাদের ঘনত্ব তার থেকে বাইরের ঘনত্ব বেশি। সেই জন্য জল আমার দেহ থেকে বাইরের দিকে বেরিয়ে চলে এসছে এবং আঙুলে এই সমস্ত পোর্শনগুলোকে বেশি করে সাফার করেছে এবং তার জন্য আমরা ওই কিশমিশের মতো চুপসে গেছে আমার আঙুলগুলো। একই ঘটনা আমরা প্রচুর পাবো। আর এই অভিস্রবণ ঘটনার উপর বেস করে আমরা অনেক জিনিস সংরক্ষণ করি, যেমন মাংস বা মাছের সঙ্গে নুন মিশিয়ে রাখা হয় কেন? একই উত্তর কিন্তু একই, সেটা হলো ব্যাকটেরিয়াগুলো মারা যায়। তার কারণ মাছের বাইরের দিকে যখন আমরা নুন মেশাই, প্রত্যেকের মাই মাছ কাটার পর নুন আর হলুদ মেশাই আমরা জানি। তো নুন মেশানোর কারণ এটাই যাতে ব্যাকটেরিয়ার হাত থেকে মাছগুলোকে বাঁচাতে পারে। মা জানে না, মা মেশায়, মা শিখে এসছে অন্য মানে মায়ের কাছ থেকে শিখে এসছে। হ্যাঁ, তো মা মেশায় কারণ এটাই যে মাছের গায়ে যে জল আছে যখন নুনটাকে মেশানো হয় তখন ওই জলের ঘনত্ব অনেক বেড়ে যায়। এবার আশেপাশে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে তাদের বডির থেকে বাইরে ওই জলের ঘনত্ব বেশি হয়ে যায়। তাহলে ব্যাকটেরিয়ার বডি থেকে জল সব বাইরের দিকে বেরোতে আরম্ভ করে, আর ব্যাকটেরিয়ার অবস্থা হয় কিশমিশের মতো। ব্যাকটেরিয়া তো ইউনিসেলুলার মানে এককোষী, তার আবার একটাই সেল যদি চুপসে যায় তাহলে ব্যাকটেরিয়াগুলো মরে গেল। ঠিক এই কারণের জন্য মাছ বা মাংসের সঙ্গে নুন মেশানো হয়। আরেকটা জিনিস খেয়াল করবে ঠিক একই জায়গায়, সেটা হলো জল এমন একটি জিনিস যেখানে জল থাকা মানেই রাসায়নিক বিক্রিয়া চলে। তো মাংসের মধ্যে বা মাছের মধ্যে যদি জল থাকে তাহলে রাসায়নিক বিক্রিয়া হবে, আর সেখানে বিভিন্ন জিনিসপত্র জল থাকা মানেই সব এসে হাজির হয়ে যাবে খেতে। তো জলটাকে যদি বার করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশিক্ষণ থাকবে, ভালো থাকবে। সেই জন্য নুন মেশানো হয়। কী করে হয়? তাহলে যখনই মেশানো হলো তখনই মাছের দেহের ভিতর থেকে মানে কাটা মাছের থেকে যে জলগুলো সেগুলো সব বাইরে বেরিয়ে, তোমরা দেখবে একটু খেয়াল করে যে মাছ কাটার পর নুন আর হলুদ মিশিয়ে একটা পাত্রের মধ্যে রেখে একটা ঝুড়ি বা কিছু এরকমের ফুটো কিছু মানে ছিদ্রযুক্ত এরকম কিছুর উপর চাপিয়ে রেখেছে। তো সেই পাত্রের মধ্যে প্রচুর পরিমাণে জল চলে আসে আর মাছগুলো কেমন শুকনো হয়ে যায়। তাই মাছগুলো থেকে জল বের করে দেওয়ার একটা পদ্ধতি এটা। এবং যেটা হয়েছে এক্স অসমোসিস, মানে মাছের বাইরের দিকে যখন প্রচুর পরিমাণে নুন মিশিয়ে দেওয়া হয়েছে তখন বাইরে ঘনত্ব বেশি হয়ে গেছে, তাহলে মাছের দেহ থেকে বাইরের দিকে জল বেরিয়ে এসছে এবং সেই জল কন্টেনারের মধ্যে পড়ে গেছে। মাছটা অনেক শুকনো হয়ে গেছে, মাছটা অনেকক্ষণ থাকবে, অনেক দিন থাকবে বলতে পারবো না, অনেকক্ষণ কিন্তু মানে নর্মাল যা থাকতো তার থেকে বেশি টাইম ধরে মাছটা ভালো থাকবে। ওকে, তো এই সমস্ত উদাহরণগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পাশাপাশি। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে দ্রবণ, আমরা দ্রবণের কথা বলছি, এই দ্রবণগুলো কত রকমের হয়। 3 রকমের দ্রবণ হয়। একটা বলা হয় আইসোটনিক সলিউশন মানে সমসারক দ্রবণ, একটা বলা হয় হাইপারটনিক সলিউশন বা অতিসারক দ্রবণ, আর একটা হাইপোটনিক সলিউশন যাকে আমরা লঘু সারক দ্রবণ বলছি। কীরকম? খুব সোজা জিনিস, এখানে একটু খেয়াল করো। সেটা হলো যদি ধরো এটা হতো যে কোনো একটি জিনিসকে আমরা রাখছি এমন একটি দ্রবণের মধ্যে যেখানে ভিতরের যে ঘনত্ব এবং বাইরের যে ঘনত্ব দুটোই সমান, তাহলে কোনো রকমের এক্সচেঞ্জ হতো না। বাইরের সলিউশনটার নাম দেবো আমরা আইসোটনিক সলিউশন। আইসো মানে সমান, কোনো রকম অভিস্রবণ প্রক্রিয়া চলবে না, না অন্ত না বহি, কিছু হবে না। বোঝা গেল কি বললাম? সেটা হলো কোনো একটি দ্রবণের মধ্যে আমরা প্লাজমা মেমব্রেন দিয়ে পৃথক করা হচ্ছে এমন কিছু একটি দেওয়া হলো। যদি এরকম বুঝতে অসুবিধা হয় তাহলে এরকম বোঝো, এরকম যে একটি পাত্র, সেখানে মাঝে একটি প্লাজমা অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করা আছে, পার্চমেন্ট পেপার, টিস্যু পেপার, এরকম ডিমের যে পর্দা সেই কিছুতে একটু আলাদা করা আছে। দিয়ে এখানে যে দ্রবণটা রাখা হয়েছে দুটো দ্রবণই সমান ঘনত্বের,
তাহলে না জল এদিক থেকে এদিকে যাবে, না এদিক থেকে এদিকে আসবে, তাহলে দুটোকে বলা হচ্ছে আইসোটনিক সলিউশন, সমসারক দ্রবণ। ওকে, এইভাবে বুঝলে একটু অসুবিধা হয় কি, ওই অতিসারক আর লঘুসারক বুঝতে গিয়ে একটু অসুবিধা হবে, সেই জন্য আমরা এরকম ডাইরেক্ট অর্ধবেদ্য পর্দা দিয়েই করব, কিন্তু এইভাবে পৃথক না করে আমরা একটু চেষ্টা করছি যে কোনো একটি দ্রবণের মধ্যে কোনো একটি জিনিস দেওয়া আছে সেইভাবে বোঝার চেষ্টা করব। সেখানেও ব্যাপারটা একই, অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করা আছে। মানে এখানে একটি দ্রবণ রয়েছে, এখানে একটি দ্রবণ রয়েছে, আর এখানে একটি দ্রবণ রয়েছে যার মাঝে একটি অর্ধবেদ্য পর্দা রয়েছে, ব্যাপারটা একই। তাহলে আইসোটনিক বুঝলাম। তাহলে আইসোটনিক কী হতো, মানে কিশমিশের ভেতরে এমন একটি জলের, মানে কিশমিশের ভেতরে যা ঘনত্ব সেই রকমই ঘনত্বের একটি দ্রবণে যদি ডুবিয়ে রাখতাম কিশমিশকে, তাহলে কিশমিশ না আঙুর হতো, না কিশমিশের অবস্থা আরও খারাপ হতো, কোনো কিছুই হতো না। দুটোকেই আমরা একই ঘনত্বের পাচ্ছি বলে সেই জন্য আমরা বাইরে যে দ্রবণটা আছে আমরা দ্রবণের নাম বলছি, আমরা এখানে না, আমরা এই দ্রবণটার নাম বলছি। অ্যাকচুয়ালি দুটোই দ্রবণ, যদিও আমরা এই পাত্রের দ্রবণটার একটু নাম বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে, আইসোটনিক সলিউশন। এবার আমরা আগেই বুঝে গেছি এই দুটো জিনিস, তো বুঝতে খুব সুবিধা হবে। সেটা হলো যদি বাইরের ঘনত্ব বেশি হয়, মানে দ্রবণটা, বাইরের যে দ্রবণটা রয়েছে তার ঘনত্ব যদি বেশি হয়, তাহলে আমরা দেখলাম যে জল বাইরে বেরিয়ে আসবে, জল বাইরে বেরিয়ে আসবে। মানে এই যে কিছু একটা ডুবিয়েছি ধরো জলের মধ্যে বা চিনির জলের মধ্যে ডুবিয়েছি, তাহলে এইটার ঘনত্ব যদি কম হয় আর যদি বাইরে চিনির ঘনত্ব যদি বেশি হয়, তাহলে বাইরে জল বেরিয়ে আসবে। একটু আগেই দেখলাম আমরা এখানে এক্সঅসমোসিস বলছিলাম। তাহলে বাইরের সলিউশনটার নাম দেবো আমরা হাইপারটনিক সলিউশন, মানে অতিসারক দ্রবণ। হাইপার মানে উপরে, হাইপার মানে উপরে, অতি মানেও উপরে বাংলাতে। তার মানে কি, যে সলিউশনটাতে ঢোকানো আছে সেটার ঘনত্ব বেশি। তাহলে যদি অতিসারক দ্রবণে ঢোকানো থাকে তাহলে হবে এক্সঅসমোসিস। যদি অতিসারক দ্রবণে ঢোকানো থাকে তাহলে হবে এক্সঅসমোসিস। আর যদি এটা উল্টোটা হতো, যে এই যে বাইরে রয়েছে এর ঘনত্বটা এরকম করলাম আর ভিতরের ঘনত্বটা প্রচুর বাড়িয়ে দিলাম, তাহলে কী হতো, জল ভিতরে ঢুকতো, মানে বাইরের সলিউশনটা এখন হাইপোটনিক সলিউশন, লঘুসারক দ্রবণ। আর লঘুসারক দ্রবণে যদি ডুবানো থাকে কোনো কিছু, তাহলে এন্ডসমোসিস হবে এবং ফুলতে থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি কি বলার চেষ্টা করছি। মানে বাইরের যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটা কেমন, আমরা যদি ওই জন্যই আমরা পার্চমেন্ট বা পর্দা দিয়ে পৃথক করা জিনিসপত্র দেখলাম না, তাহলে বুঝতে অসুবিধা হবে। আর একবার বলছি ব্যাপারটা, সেটা হলো যদি এমন হয় কোনো একটি দ্রবণে ডোবানো হচ্ছে, কোনো একটা দ্রবণে ডোবানো হচ্ছে, লিভিং অবশ্যই, তো সেক্ষেত্রে যদি হয় এখানে যে এই ঘনত্বটা আর এই ঘনত্বটা সমান আছে, তা তার নাম দেওয়া হলো আইসোটনিক সলিউশন। যদি বাইরের ঘনত্বটা বেশি হয়, বেশি মানে হাইপার, তাহলে বাইরের ঘনত্বটা যদি বেশি হয়, ভেতরে যদি কম হয়, তাহলে হবে বাইরের দিকে বেরিয়ে আসবে, যার নাম এক্সঅসমোসিস। সলিউশনটার নাম হাইপারটনিক সলিউশন বা অতিসারক দ্রবণ। আর ঠিক উল্টো যদি হয়, এখানকার যদি ঘনত্ব কম হয় আর এখানকার ঘনত্ব যদি বেশি হয়, তাহলে জলটা ভিতরে প্রবেশ করবে, যে প্রসেসের নাম হলো এন্ডসমোসিস, আর সলিউশনটার নাম হলো হাইপোটনিক সলিউশন বা লঘুসারক দ্রবণ। তাহলে আমরা দ্রবণ 3 রকমের পেলাম এবং সেগুলো আশা করি বুঝতে পারছো যে দ্রবণ নিয়ে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মানেগুলো কী। ওকে, এরপর আমরা আর ভিডিও লেন্থ বেশি বাড়াবো না, তার কারণ তখন দেখতে কষ্ট হবে যারা দেখছে তাদের জন্য। ওকে, তো আমরা এখানে একটু শোষণ নিয়ে আলোচনা করে নেব। অ্যাবজর্পশন বা শোষণ, 2 রকমের শোষণ আছে। শোষণ আমাদের লাগবেই আর কি, এই যে কন্ডাকশন পড়াবো তার জন্য ব্যাপন যেমন লাগবে, অভিশ্রবণ যেমন লাগবে, তেমন শোষণের একটি প্রসেস যেটাকে আমাদের লাগবে। ওকে, সেখানে 2 রকমের শোষণ রয়েছে। একটা হলো ইনঅ্যাক্টিভ বলবো না, আমরা অ্যাকচুয়ালি প্যাসিভ বলবো, প্যাসিভ অ্যাবজর্পশন। আর একটা বলা হচ্ছে অ্যাক্টিভ অ্যাবজর্পশন, বা এটা ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ বলতে পারি আমরা। ওকে, কিচ্ছু ব্যাপার না, সেটা হলো যেটাতে এটিপির প্রয়োজন আছে, মানে যে প্রসেসটা চালাতে গেলে শক্তি লাগে, যে শোষণটা করতে গেলে শক্তি খরচা করতে হবে, তাকে আমরা বলছি অ্যাক্টিভ অ্যাবজর্পশন, সক্রিয় শোষণ, বাংলায় হলো সক্রিয় শোষণ। আর যেটার জন্য কোনো রকম এনার্জি লাগছে না, কোনো রকম এনার্জি খরচা করতে হচ্ছে না যেটার জন্য, তাকে আমরা বলছি প্যাসিভ অ্যাবজর্পশন
বা ইনঅ্যাক্টিভ অ্যাবজর্পশন, যেটার জন্য কোনো রকমের শক্তি খরচা করতে হচ্ছে না। গাছ যে এই যে পরিবহন করে, এই পরিবহনের বিভিন্ন সময় বিভিন্ন রকমের অ্যাবজর্পশন চলে। কখনো কখনো শক্তি খরচা করতে হয় না, কখনো কখনো শক্তি খরচা করতে হয়। কেন বলবো আমরা, সেটা আমরা পড়াবো অবশ্যই, তবে এখানে ছোট্ট একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই, তাহলে আমরা বুঝতে অনেকটা সুবিধা হবে পরের ঘটনাগুলো। ধরো একটি গাছ, সাপোজ একটি গাছ মাটির মধ্যে রয়েছে, এই রুট সিস্টেম, আমরা গাছ নিয়ে বেশি আঁকাআঁকি করবো না, প্লেন এঁকে রাখছি, এবং আমরা দেখিয়ে রাখলাম যে এটা রুটের ভেতরের অংশ, এটা রুটের বাইরের অংশ। তাহলে বাইরের অংশে আমরা জলের ঘনত্ব একটু কম রাখলাম, এবং রুটের ভেতরে মানে মূলের ভেতরে জলের ঘনত্বটা একটু বেশি করে রাখলাম। ওকে, বেশি করে রাখলাম। তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে চলে যাবে, জল এইভাবে মূলের ভেতর প্রবেশ করবে, কারণ দুটো সলিউশনের মধ্যে ডিফারেন্স রয়েছে। এখানে যেটা রয়েছে সেটা কম ঘনত্বের, এখানে রয়েছে বেশি ঘনত্বের, তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে জল প্রবেশ করবে। তাহলে রুটের মধ্যে জল প্রবেশ করার খুব সহজ উদাহরণ আমরা এখানে দিতে পারছি। ওকে, আবার যদি আমরা অন্যটা বলি, যে ধরো রুটটাকে আর একটু বাড়িয়ে দিলাম এদিকে, যে আমরা বলছি পার্টিকুলার কোনো খনিজ লবণের কথা, সেই খনিজ লবণটা বাইরে বেশি আছে, জল মাটির মধ্যে বেশি আছে আমরা ধরেই নেবো, কারণ গাছ আগের বার যে পরিমাণ খনিজ লবণ অ্যাবজর্ব করেছিল সেগুলো সব নিয়ে পালিয়ে গেছে, সেগুলো সব নিয়ে পাতায় পালিয়ে গেছে বা অন্যান্য অংশে পালিয়ে গেছে, শোষণ করে তারা এখানে জমা রাখা নাই, নিয়ে পালিয়ে গেছে আগেরগুলো। তাহলে আমরা ধরেই নেব যে কোনো একটি পার্টিকুলার খনিজ লবণের ঘনত্ব দেহের ভিতরে কম আছে, দেহের বাইরে মাটির মধ্যে বেশি আছে, তো অবশ্যই ব্যাপন প্রক্রিয়া চলে এলো এখানে। আবার ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে প্রবেশ করে যাবে। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। এবার ধরো এরকম হলো একটি ঘটনা যে দেহের ভিতরেই বেশি আছে, বাইরেই কম আছে, তবুও গাছ বলছে আমি ভিতর দিকেই প্রবেশ করাবো, আমার আরও লাগবে খনিজ লবণ। গাছের ভিতরেই খনিজ লবণের পরিমাণ, যে কোনো জিনিসের পরিমাণ গাছের ভিতরেই বেশি রয়েছে, বাইরে বরং কম রয়েছে, তাহলে হিসাব মতো বাইরে থেকে ভিতরে ঢোকার কথা নয়, কিন্তু গাছ বলছে আমি জানি না, আমার লাগবে, আরও বেশি লাগবে প্রোডাকশনের জন্য। তাহলে হ্যাঁ লাগবে তো লাগবে, পয়সা খরচা করো, লাগবে তো, হ্যাঁ লাগবে তো, হবে তো, তার জন্য পয়সা খরচা করতে হবে। মানে এটিপি খরচা করো, যেটাকে আমরা এখানে বলছিলাম অ্যাক্টিভ অ্যাবজর্পশন। মানে আগে যখন পয়সা খরচা না করে, কোনো রকম এটিপি খরচা না করে যখন কাজ চলছিল, তখন সেটা প্যাসিভ হচ্ছিল। কিন্তু গাছ যদি এরকম কন্ডিশন দেখায় যে আমার বাইরে যা আছে ভেতরে যা আছে আমার আরও লাগবে, ওকে, এর আগের প্রসেস কোনো কিছু কাজ করছে না, নর্মাল প্রসেসে কিছু হচ্ছে না, বলছে ঠিক আছে শক্তি খরচা করে প্রসেস আমি উল্টো দিকে ঘুরিয়ে দেবো, তখন সেটাকে বলছি আমরা অ্যাক্টিভ অ্যাবজর্পশন, যার জন্য এটিপি জোর করে প্রবেশ করিয়ে দেবে। এই মেকানিজমও আমরা দেখব, আমরা পরের যে আমরা কন্ডাকশনটা পড়বো আর কি, মেন কন্ডাকশন যখন পড়বো তখন এই মেকানিজমটাও আমরা অবশ্যই দেখব। তাহলে আশা করছি কন্ডাকশনের আগে যে গল্পগুলো, সেই গল্পগুলো তোমরা আশা করি বুঝতে পারছো।